ঈশানের সমস্যার এক ঝলকে সমাধান করে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পাত পেরে সেই নকন্যাকে খাইয়ে বিদায় দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী ভাবতে থাকে এবং সেখানেই শেখর এসে বলতে থাকে যে কী ব্যাপার ইন্দ্রাণী, তুমি তখন থেকে দেখছি কী ভাবছো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে কী আর ভাববো বলো তো রাজশেখর, আমার কেন জানি না মনে হচ্ছে যে ঈশ্বরের হয়তো বা অন্য, জানো তো, কারণ বারবার করে দেবলীনার জায়গায় কেন কুসুম চলে আসে আমি সেটাই বুঝতে পারছি না। আমার ইচ্ছের বিরুদ্ধে হোক বা ইচ্ছে এর সমেত হোক, কিন্তু কোনো না কোনোভাবে এই মেয়েটা এসেই পড়ে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষ ঈশানের কাছে গিয়ে বলতে থাকে যে হ্যাঁ রে ঈশান, তোকে যে দায়িত্বটা আমি দিয়েছিলাম যে কীর্তনের লোকেদেরকে বুক করার, সেটা তুই করেছিস বলতো। তো পরবর্তীতে কিন্তু তুই আমাকে বলতে পারবি না যে দাদ ভাই তুই কিন্তু আমাকে জিনিসটা মনে করাস, সেটা আমি তোকে আগে ভাগেই মনে করিয়ে দিচ্ছি, কারণ মা কিন্তু ওদিকে তাড়া দিচ্ছে, কারণ সন্ধে ঘনিয়ে আসতে শুরু করে দিয়েছে এবং তার থেকে বড় কথা অতিথিরা কিন্তু অলরেডি নিচে চলে এসেছে। ঠিক সেই মুহূর্তে যখন ঈশান বলতে থাকে যে ও মাই গড ভাইটা, তুই যে এই কথা আমাকে বলেছিস সেটাই তো আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছে, আমি তো কীর্তনের লোকেদেরকে ফোনই করিনি, তাদের সঙ্গে কোনো যোগাযোগই করিনি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে তোর দ্বারা এই সব কিছু সম্ভব সেটা আমি খুব ভালো করে জানতাম, কিন্তু আমি হচ্ছে কেন তোর ভরসায় বসেছিলাম সেটাই আমার মাথায় ঢুকছে না। এবার আমি মাকে কী জবাব দেবো? মাকে এত বড় মুখ করে বলেছিলাম যে মা এই দায়িত্বটা আমি সম্পূর্ণরূপে পালন করতে পারবো এবং আমি বিশ্বাস করে তোকে দিয়েছিলাম, কিন্তু গর্ধব তুই যে এই কাজটাও পারবি না সেটা তো আমি বুঝতে পারিনি। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে ভাইটা এবার কী হবে, কী করে আমি রেহাই পাবো, দোহাই তোর ভাইটা যে করে হোক এখন ওই বিপদের হাত থেকে আমাকে বাঁচানো, হয়তো বা মায়ের সামনে আমাকে একবারে দেবলীনা নাজেহাল নাস্তানাবুদ করে ছাড়বে। ঠিক সেই মুহূর্তেই যখন ঈশান বলতে থাকে যে 1 মিনিট ভাইরা, তোর থেকে যে কোনোভাবে আইডিয়া পারবো না সেটা আমি খুব ভালো করে জানি, একজন আছে যে কিনা আমার লাইফ সেভিয়ার, সে আমাকে অবশ্যই বিপদের হাত থেকে বাঁচাতে পারবে। অন্যদিকে সেখানে যখন কুসুমকে রেখে পাঠানো হয় এবং কুসুম আসা মাত্রই বলতে থাকে যে কী হয়েছে ঈশানবাবু, আয়ুষবাবু, আপনাদের দেখে চিন্তিত মনে হচ্ছে, কী হয়েছে, আমি কি কোনোভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারি? অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে কী করে তুমি সহযোগিতা করবে, এই সময় এই মুহূর্তে আমাদের এক্ষুনি কীর্তনের লোকেদেরকে লাগবে, কারণ এই গর্ধব ঈশান তাদের নাকি ডাকতে ভুলে গিয়েছে। এবার তুমি বুঝতে পারছো মা যদি একবার এই কথাটা শুনতে পায় তাহলে মা কতটা ক্ষিপ্ত হয়ে যাবে এবং আমাদের গাঙ্গুলি পরিবারের মান সম্মান এত দিনে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে এক নিমিষেই। ঠিক সেই মুহূর্তে যখন কুসুমকে ঈশান বলতে থাকে যে কুসুম একমাত্র তুমিই আছো যে কিনা জাদু করে হলো আমাদেরকে এই বিপদের হাত থেকে রেহাই করাতে পারো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কুসুম সেখান থেকে কোনো কিছু না বলেই চলে যায়, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে হলো তো, তুই যার উপরে ভরসা করেছিস সে তো কোনো কিছু না বলেই চলে গেলো। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে এরকমটা তো কোনো মতে জাদুঘর করে না। অন্যদিকে এই কথা বলতে না বলতেই যখন কীর্তনের লোকের ছদ্মবেশ ধারণ করে কুসুম চলে আসে সেখানে এবং কুসুমকে দেখা মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে এই যে কীর্তনের লোক চলে এসেছে, তুই যে বললি যে তুই ওদের সঙ্গে যোগাযোগ করিসনি, তাহলে উনি কোথা থেকে চলে এলো? ঠিক সেই সময় যখন ঈশান বলতে থাকি যে দাঁড়া ভাইরা, আমার এই মেয়েটাকে দেখে বড্ড বেশি চেনা চেনা বলে মনে হচ্ছে, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি খুব সম্ভবত এই কীর্তনের লোকের ছদ্মবেশ ধারণ করে এই ঘোমটার আড়ালে নিশ্চয়ই কুসুম আছে, তাই তো? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে তার মানে, ঠিক সেই সময় এই কুসুম ঘুমটা সরিয়ে বলতে থাকে যে কেমন দিলাম, আপনিও নিশ্চয়ই আমাকে চিনতে পারেননি, তাহলে কেউ আমাকে চিনতেও পারবে না, নিশ্চিন্ত হওয়া গেল। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।